আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরিকে বড় সাফল্য হিসেবে দেখছে এফবিআই। অপ্রীতিকর ঘটনা ছাড়াই 700 ড্রোন ভূপাতিত। নিউ ইয়র্কে ফেডারেল প্লাজায় আগুনের ঘটনায় সাবেক মার্কিন সেনা সদস্য আটক, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু। আরব আমিরাতে প্রবাসীদের নতুন আতঙ্ক, পাসপোর্ট নবায়ন। এমআরপি থেকে ই পাসপোর্ট পরিবর্তনের জটিলতায় চরম ভোগান্তি। এবং 27 জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ জাপান সরাসরি বিমান বাংলাদেশের ফ্লাইট, উচ্ছ্বসিত জাপানের প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদের শুরুতেই ইউএসএ সংবাদ। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক কাশ প্যাটেলের দাবি, 38 দিনের 2026 ফিফা বিশ্বকাপ আয়োজনে ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, আর তাই বড় কোনো নিরাপত্তা হুমকি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় অনুমতি ছাড়া আকাশে ওড়া 700টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই আয়োজন দেশের জন্য বড় সাফল্য হিসেবে দেখছে এফবিআই। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। 38 দিনে 78টি ম্যাচ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত 2026 ফিফা বিশ্বকাপকে বলা হচ্ছে ক্রীড়া ইতিহাসের অন্যতম বিশাল আয়োজন। প্রায় 70 লাখ ফুটবল প্রেমীদের এই মিলন মেলাকে নিরাপদ রাখতে ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। 11টি ভেন্যুতে অনুষ্ঠিত সবকটি ম্যাচ কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে এফবিআই প্রধান। And we wanted to put that out to the public to make sure we're covering down on all of it. We're not taking any chances. And I think we were successful. প্রায় 5000 এফবিআই কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য আদান প্রদানে 46টি দেশের পুলিশ প্রতিনিধিদের সাথে যুক্ত থেকে কাজ করেছে জয়েন্ট অপারেশন সেন্টার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ড্রোন হামলা ঠেকানো। তাই কোনো ঝুঁকি না নিয়ে আকাশে অবৈধ প্রবেশ করা 700টির বেশি ড্রোন ভূপাতিত করেছে এফবিআই এর বিশেষ টিম। If you're in the space, we're going to take you down. And that's why we took down over 700. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সমন্বিত পরিকল্পনায় এই বিশাল কর্মযজ্ঞ সফল হয়েছে বলে জানান প্যাটেল। In government to succeed, you need tremendous leadership. And President Trump had the foresight to establish the White House Task Force, which I was a member of, and my friend Andrew Giuliani and his brilliant team led out on. খেলা ছাড়াও আমেরিকার সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগ করেছেন বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সরকারি দপ্তর ও অভিবাসন আদালত সমৃদ্ধ 26 ফেডারেল প্লাজা ভবনের বাইরে আগুন দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় 3 জন আহত হন। এফবিআই জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলছে। নাজিব বেগ জানাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সোমবার 43 বছর বয়সী সাবেক সেনা সদস্য অ্যান্ড্রু অ্যারাবাকা নিউ ইয়র্কের ম্যানহাটনের 26 ফেডারেল প্লাজার সামনে বালতিতে আনা পেট্রোল ভবনের প্রবেশপথের সিঁড়িতে ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত তাকে নিয়ন্ত্রণে নিয়ে আটক করেন। এফবিআই জানিয়েছে আটক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারসফট রাইফেল, ছুরি, কুঠার, হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, তিনি গ্রেপ্তারের সময় আইস বিরোধী এবং সরকার বিরোধী বক্তব্য দেন। এফবিআইয়ের নিউ ইয়র্ক কার্যালয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে নিয়েই ঘটনাস্থলে এসেছিল। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
সাবেক এই সেনা সদস্য 2001 থেকে 2005 সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটির 1,80,000 ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে দীর্ঘদিনের কাগজপত্রের জটিলতা, প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক বাধা কমাতে চালু করা হয়েছে নতুন উদ্যোগ ওপেন ফর স্মল বিজনেস। এই উদ্যোগের আওতায় 50টিরও বেশি নিয়ন্ত্রক সংস্কার আনা হচ্ছে। পাশাপাশি একটি নির্বাহী আদেশ জারির মাধ্যমে কয়েকটি সংস্কার তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ হবে, কমবে সময় ও ব্যয়। উপকৃত হবেন নিউ ইয়র্ক সিটির প্রায় 1 মিলিয়ন কর্মী এবং 1,80,000 ক্ষুদ্র ব্যবসায়ী। Today's announcement represents that promise made material. In addition to the open reforms, I am signing an executive order that will focus on 3 key areas to help small businesses get open and operating faster. First, Open will become a permanent body tasked with continuing to identify reforms and reductions year-round. যুক্তরাষ্ট্রে ওহাইও স্টেটে নদীতে ডুবে যাওয়া এক সাঁতারুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন একই দলের 5 জন। কলম্বাসের উপশহর পাওয়েলে সায়োটো নদীর তীরে ঘুরতে আসা দলটির এক সদস্য সাঁতার কাটতে নামলে সংকটে পড়েন। তাকে উদ্ধার করতে একে একে অন্য সদস্যরাও পানিতে ঝাঁপ দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল ও নদী থেকে 2 নারী এবং 3 পুরুষের মরদেহ উদ্ধার করেছে। এর 2 দিন আগে ইউটাহ রাজ্যের গিরিখাতে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়েছিল। স্বপ্ন দেখার কি বয়স থাকে? কখনোই থাকে না। তেমনই এক স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করেছেন যুক্তরাষ্ট্রের 105 বছর বয়সী এক প্রবীণ। নিউ ইয়র্কের ব্যারে শহরের 105 বছর বয়সী নৌবাহিনীর প্রবীণ সদস্য স্পার্জন বুচ কার্লসন জন্মদিন উদযাপন করতে ট্যান্ডেম স্কাই ডাইভ করে নিজের দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ করেছেন। রোববার বিকেলে একজন প্রশিক্ষিত স্কাই ডাইভিং প্রশিক্ষকের সঙ্গে ট্যান্ডেম জাম্প সম্পন্ন করেন কার্লসন। এ সময় তার পরিবারের সদস্য, বন্ধু এবং স্থানীয় সম্প্রদায়ের অনেক মানুষ উপস্থিত থেকে এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে প্যারাশুট জাম্প করা ব্যক্তির বয়স ছিল 106 বছর। ফলে 105 বছর বয়সে কার্লসনের এই সাহসী স্কাইডাইভ বিশ্ব রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। কার্লসন প্রমাণ করলেন, বয়স যতই হোক, নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা থাকলে অনেক স্বপ্নেই বাস্তবে রূপ দেওয়া সম্ভব। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি জানান, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিত করা এবং বিশেষ করে পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নিরাপত্তাকে জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। Bangladesh has taken significant steps to strengthen its road safety frameworks. We are going to adopt the Speed Management Manual and helmet implementation and enforcement guideline by 2026. নিউ ইয়র্কে উৎসব মুখর পরিবেশে হয়েছে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। প্রবাসে ঢাকাবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আয়োজকরা। রাশেদ আহমেদের তথ্য, ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিন জানাচ্ছেন। নিউ ইয়র্কে বসবাসরত ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইবাসীদের মিলন মেলা। উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন বনভোজনের আহ্বায়ক আমির আক্তার। উপস্থিত ছিলেন আয়োজনের সদস্য সচিব মোহাম্মদ আলী সবুজ ও প্রধান পৃষ্ঠপোষক নূর আমিন ও নেতৃবৃন্দ। আজকে আমাদের ঢাকা জেলা অ্যানুয়াল পিকনিক, আমাদের আজকে এই শুধু পিকনিক একটা আনন্দ মেলা, খেলাধুলার পাশাপাশি আজকে আমাদের ফুটবল ওয়াচ পার্টি, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা সবাই অত্যন্ত আনন্দিত এই কারণেই যে আজকের ওয়েদারটা আসলে মানে চমৎকার বলতে এটাই যে খুবই রৌদ্র এবং এখানে ছায়াও আছে, গাছও আছে, গাছপালা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অতিথিরা। ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ আয়োজিত আজকের এই আনন্দঘন মুহূর্তে এই বনভোজন অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, র্যাফেল ড্র এবং পারিবারিক মিলন মেলার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে।
ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। নিউ ইয়র্কের কুইন্স অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30-র ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে পাশে থাকার জন্য বাংলাদেশি কমিউনিটিও ক্যাম্পেইনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শামসুল হক। নির্বাচনী ক্যাম্পেইন সমাপনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন হতে ভোটার নিবন্ধিত হওয়ার পরামর্শ দিয়েছেন এই ডেমোক্রেটিক নেতা। মাত্র 7 ভোটে পরাজিত শামসুল হক ভবিষ্যতে তার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। সংবাদ সম্মেলনে ছিলেন শামসুল হকের নির্বাচনের ক্যাম্পেইন টর্নি আলী নাজমি, ক্যাম্পেইন ম্যানেজার আরিফ ইকরাম ও গণসংযোগ কর্মকর্তা জাসির কবির। When we do analysis, we also have to analyze other elections to see if our campaign had a larger or less voters turnout from the young people. That we have not conducted yet. But I can tell you that lots of young people did come out and vote, and I'm grateful to them. আটলান্টিক সিটিতে আবাসন উন্নয়নের ধারাবাহিকতায় লাইট হাউস রো বিলাসবহুল আবাসন প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ আগামী শরতের শুরুতেই শেষ হওয়ার আশা করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র, শহরের নতুন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ব্রায়ান কেম্প এবং সিটি কাউন্সিলের সদস্যরা ছিলেন। তারা বলেন, এই প্রকল্প ইনলেট এলাকায় চলমান উন্নয়ন ও বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দ্বিতীয় ধাপে আরও 7টি বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শেষ হলে প্রতিটি বাড়ির সম্ভাব্য মূল্য $8,50,000 থেকে $15 লাখ মধ্যে হতে পারে। এবারে অন্যান্য সংবাদ। আরব আমিরাতে প্রবাসীদের নতুন আতঙ্কের নাম পাসপোর্ট নবায়ন। এমআরপি থেকে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও এনআইডি জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। এমনকি ভিসা বাতিলের মতো বড় ঝুঁকিতেও পড়ছেন অনেকে। আমিরাত থেকে জাসিদুল ইসলামের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। এমআরপি পাসপোর্ট থেকে যখনই প্রবাসীরা নতুন ডিজিটাল পাসপোর্ট করতে যাচ্ছেন, তখনই বাধ্যতামূলকভাবে প্রয়োজন হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি। তবে বিপত্তি বাধছে অন্য জায়গায়। অনেক প্রবাসীরই বর্তমান আমিরাত ভিসা এবং এমিরেটস আইডি তৈরি হয়েছে আগের এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী। এখন পাসপোর্টের জন্য জন্ম নিবন্ধন বা এনআইডি জমা দিতে গিয়ে দেখা যাচ্ছে আগের পাসপোর্টের তথ্যের সাথে বর্তমান তথ্যের বড় অমিল। ভুক্তভোগীরা জানান, আগের পাসপোর্টের সাথে ভিসার মিল থাকলেও পাসপোর্ট করতে গিয়ে এনআইডির সাথে তথ্য মিলছে না। যখন আমি পাসপোর্ট করি তখন ওখানে আমার এনআইডি দিয়ে আমার ওই পাসপোর্টটা করা হয়েছে, ওখানে আমার জন্ম তারিখে ভুল হয়েছে। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান ভিসা ও এমআরপি পাসপোর্টের তথ্যের সাথে মিল রেখেই নতুন পাসপোর্ট আবেদনের তাগিদ দিচ্ছেন কমিউনিটি নেতারা। পাসপোর্টের সাথে যারা পাসপোর্ট অলরেডি হয়ে গেছে তাদেরও যদি আপনাকে রিনিউ করতে হয়, তাহলে মেইন সমস্যা হচ্ছে আপনার তাদের ভোটার আইডি সংশোধন করতে হচ্ছে। আর বাংলাদেশের ভোটার আইডি সংশোধন 3 মাস 6 মাসও হচ্ছে না। আপনারা যারা পাসপোর্ট এখন বর্তমানে আছে, তারা আগের যেটা পাসপোর্ট ছিল ওই পাসপোর্টের সাথে বয়স এবং নাম সবকিছু বরাবর ঠিক আছে কিনা ওটা চেক করে ভিসা রিনিউয়ের ক্ষেত্রে আপনারা আবেদন করুন। পাসপোর্ট করার আগে এনআইডি ও জন্ম নিবন্ধন করার আগে তথ্যগুলো সঠিক কিনা তা দেখে নেয়ার পরামর্শ দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেলের। প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে তারা যখন এনআইডি কিংবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করছেন, সেটা দূতাবাস বা কনসুলেট থেকে অথবা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে যখনই এই ডকুমেন্টসগুলো করছেন, তারা যাতে ডকুমেন্টসগুলো যাতে চেক করেন তাদের তথ্যের কোনো গরমিল আছে কিনা, এবং কোনো তথ্যের যদি গরমিল পাওয়া যায় এটা যাতে তৎক্ষণাৎ সেই গরমিলগুলোকে সমাধান করেন। তাহলে আমার মনে হয় ভবিষ্যতে তাদের পাসপোর্ট বা এমআরপি প্রক্রিয়াকরণ করতে গিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের কাছে না গিয়ে সরাসরি কনসুলেটে এসে আবেদন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কনসুলেট জেনারেল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনের আন্দোলন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে মঙ্গলবার অবস্থান নিয়েছিলেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতারা। এছাড়াও সোমবার ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় 70 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সৈকত দেবনাথ জানাচ্ছেন। সোমবার ককরোচ জনতা পার্টি সিজেপির পার্লামেন্ট চলো কর্মসূচি ঘিরে
সহিংসতা ও বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর মঙ্গলবার সকাল থেকে যন্তর মন্তরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে প্রতিবাদ মিছিলে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী। সে সময় বিক্ষোভকারীরা নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন। পরে রাহুল গান্ধী সহ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের উপর যে বর্বরতা চালানো হয়েছে তার জবাব চাইতেই তার প্রধানমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করেন। সরকার কোনো দায়িত্ব নিতে চায় না, সংসদেও এ নিয়ে আলোচনা করতে চায় না। ছাত্রদের উপর আক্রমণ প্রতিটি ভারতীয় পরিবারের উপর হামলা বলেও জানান তিনি। 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের দাবিগুলো হলো পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও প্রশ্নপত্র ফাঁস ঘটনার পর আত্মহত্যাকারী প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ। প্রশ্নপত্র ফাঁসে দায়ীদের কঠোরতম শাস্তির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের পার্লামেন্টারি পার্টির সভা মঙ্গল মিলনে প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। সৈকত দেবনাথ, চ্যানেল আই। বাংলাদেশের অর্থনীতির বড় ভিত্তি হলো প্রবাসী আয় বা রেমিটেন্স। এই রেমিটেন্সের সিংহভাগ আসে ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর ও ইতালি, 5টি দেশ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এই দেশগুলোর উপর নির্ভরশীল না থেকে ইউরোপের আরও দেশসহ নতুন শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে রেমিটেন্স নির্ভর অর্থনীতি আরও স্থিতিশীল হবে। পান্না আক্তার জানাচ্ছেন। দেশের অর্থনীতির অন্যতম বড় ভরসা প্রবাসীদের পাঠানো টাকা। কিন্তু জানেন কি, বাংলাদেশের মোট রেমিটান্সের প্রায় 3/5 আসে মাত্র 5টি দেশ থেকে। অর্থাৎ এই কয়েকটি দেশের অর্থনীতি বা শ্রমবাজারে বড় কোনো পরিবর্তন হলে তা সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে। বাংলাদেশ ব্যাংকের একটি হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাস অর্থাৎ জুলাই থেকে মে মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 3,277 কোটি মার্কিন ডলার। এর মধ্যে 2,025 কোটি ডলার অর্থাৎ প্রায় 62% এসেছে মাত্র 5টি দেশ থেকে। সবচেয়ে বেশি 527 কোটি 97 লাখ ডলার এসেছে সৌদি আরব থেকে। দ্বিতীয় অবস্থানে যুক্তরাজ্য, সেখান থেকে এসেছে 468 কোটি 58 লাখ ডলার। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত, 427 কোটি 82 লাখ ডলার, মালয়েশিয়া 322 কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র 228 কোটি 96 লাখ ডলার। এছাড়া ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর ও ইটালি থেকে এসেছে আরও প্রায় 889 কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশের মোট রেমিটেন্স প্রায় 90% এসেছে মাত্র 11টি দেশ থেকে। শুধু মে মাসেই দেশে এসেছে 344 কোটি 25 লাখ ডলার রেমিটেন্স। এই মাসে প্রথমবারের মতো যুক্তরাজ্য রেমিটেন্স পাঠানোর দিক থেকে সৌদি আরবকে ছাড়িয়ে যায়। মে মাসে যুক্তরাজ্য থেকে এসেছে 65 কোটি 9 লাখ ডলার, সৌদি আরব থেকে 54 কোটি 65 লাখ ডলার। বিশেষজ্ঞদের মতে কয়েকটি দেশের উপর এত বেশি নির্ভরশীল না থেকে ইউরোপ, পূর্ব এশিয়া ও নতুন শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে ভবিষ্যতে বাংলাদেশের রেমিটেন্স আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে। পান্না আক্তার, চ্যানেল আই। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 27 জুলাই বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর এই খবরে উচ্ছ্বসিত জাপানে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি। জাপান থেকে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানে বাংলাদেশি কমিউনিটি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং ব্যবসার কারণে প্রতি বছরই নতুন করে যুক্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। এই দুই দেশে যাতায়াতের জন্য বিভিন্ন দেশের ট্রানজিট ব্যবহার করতে হয়। এতে যেমন সময় বেশি লাগে, তেমনি বাড়ে যাত্রা ব্যয় এবং ভোগান্তি। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তা আরও কষ্টকর। বাংলাদেশ ও জাপানের মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি চালু হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। এমন প্রেক্ষাপটে আগামী 27 জুলাই থেকে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় শুরু হতে যাচ্ছে। তবে আগের মতো যেন তা বন্ধ হয়ে না যায়
সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে বলেছেন প্রবাসীরা। বিমান আমাদের জাপান থেকে ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে, জন্য আমরা সকলেই অনেক অনেক খুশি। তবে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে পূর্ববর্তী যেই পরিচালনা করা হয়েছে যেভাবে, সেভাবে যাতে সেটা পুনরাবৃত্তি আর না হয়। পরিবার পরিজন নিয়ে যারা আছেন তাদের জন্য অনেকটা ভোগান্তি কমবে, পাশাপাশি বাংলাদেশে জাপানিজ বিনিয়োগ বাড়বে বলে মনে করছি। প্রবাসীদের মতে সরাসরি ফ্লাইট চালু হলে শুধু যাত্রী পরিবহনই নয়, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণায় আশার আলো দেখছেন জাপান প্রবাসীরা। তাদের প্রত্যাশা এ সেবা আরও নিয়মিত ও সম্প্রসারিত হবে। আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান। রাজনীতির মারপ্যাচে যুক্তরাজ্যে বদল হয়েছেন একের পর এক প্রধানমন্ত্রী, কিন্তু ক্ষমতার পালা বদলে যার আসন অটুট থেকেছে সে কোনো রাজনীতিবিদ নয়, সে হলো ল্যারি নামের একটি বিড়াল। প্রধানমন্ত্রীর 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবনে টানা 6 জন প্রধানমন্ত্রীর মেয়াদে দায়িত্ব পালন করেছে সে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী যায়, কিন্তু গত 1.5 দশকেরও বেশি সময় ধরে ডাইনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের রাজত্ব সামলাচ্ছেন একজনেই, নাম তার ল্যারি। সরকারি খাতার তার আনুষ্ঠানিক পদবি চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস বা ইঁদুর শিকারের প্রধান কর্মকর্তা। 2011 সালে 15 ফেব্রুয়ারি একটি অ্যানিমেল সেল্টার থেকে ল্যারিকে দত্তক নেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মূল উদ্দেশ্য ছিল সরকারি বাসভবনে ইঁদুরের উপদ্রব কমানো, কিন্তু সময়ের সাথে সাথে ল্যারি হয়ে ওঠেন পুরো ব্রিটেনের চোখের মণি। বিশ্বের ক্ষমতাধর কোনো নেতা কিংবা রাষ্ট্রপ্রধান 10 নং ডাইনিং স্ট্রিটে এলে মনোযোগ কেড়ে নেন এই বিড়ালটি। লাল গালিচায় ধীর পায়ে হেঁটে কিংবা নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়া সবই ল্যারির রুটিন কাজ। যুক্তরাজ্যের রাজনীতির অনেক উত্থান পতন খুব কাছ থেকে দেখেছেন। একের পর এক 6 জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মেয়াদকালে দায়িত্ব পালন করেছে সে। এবার 7ম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বিড়াল ল্যারি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা তুঙ্গে, সেখানে তার অনুসারীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জনগণ রসিকতা করে বলেন, ব্রিটেনের সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু ল্যারি স্থায়ী বাসিন্দা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। আবারও এক অবিশ্বাস্য জাদুকরী মুহূর্তের সাক্ষী হলো ঐতিহাসিক শহর ভেনিস। রাতের আকাশকে রাঙিয়ে তোলার পাশাপাশি ভেনিস লেগুনের শান্ত জলরাশিকে এক জীবন্ত ক্যানভাসে পরিণত করতে আয়োজিত হলো বিশ্বের অন্যতম সেরা ও বিখ্যাত আতশবাজির প্রদর্শনী। লেগুনের আকাশে যখন প্রথম আতশবাজিটি ফুটে ওঠে তখন উপস্থিত হাজারো দর্শকের চোখ ছানা বড়া হয়ে যায়। লাল, নীল, সোনালী আর বেগুনি রঙের আলোর ফোয়ারা ভরিয়ে তুলতে থাকে পুরো আকাশ। প্রদর্শনীর আসল সৌন্দর্য ফুটে ওঠে ভেনিসের জলরাশিতে। আয়োজকদের মতে এবারের প্রদর্শনীটি ছিল প্রযুক্তি এবং ঐতিহ্যের এক নিখুঁত সংমিশ্রণ, যা ভেনিসের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার নবনির্বাচিত কমিটি। দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেস ক্লাবের নেতারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সে সময় হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রচারে সাবধানতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ও চ্যানেলের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ সহ অন্য সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরিতে বড় সাফল্য হিসেবে দেখছে এফবিআই। অপ্রীতিকর ঘটনা ছাড়াই 700 ড্রোন ভূপাতিত। নিউ ইয়র্কের ফেডারেল প্লাজায় আগুনের ঘটনায় সাবেক মার্কিন সেনা সদস্য আটক, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু। আরব আমিরাতে প্রবাসীদের নতুন আতঙ্ক, পাসপোর্ট নবায়ন। এমআরপি থেকে ই পাসপোর্ট পরিবর্তনের জটিলতায় চরম ভোগান্তি। এবং 27 জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ জাপান সরাসরি বিমান বাংলাদেশের ফ্লাইট। উচ্ছ্বসিত জাপানের প্রবাসী বাংলাদেশিরা।
প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেনারেল চ্যানেল বিভাগে টিআরপি টপার চ্যানেল আই। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্পেনের সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।